সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুস্থ থাকুন প্রতিদিন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই কেপিজি স্পেশালাইজড হসপিটাল। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রেভ। শীতের হাওয়া মানে শুধুই শীতকাল নয় কিংবা শীতের আগমনী বার্তা নয়, বরং এটির সাথে শ্বাসতন্ত্রের একটি দীর্ঘমেয়াদী প্রদাহ অর্থাৎ শ্বাসকষ্ট ওতপ্রোতভাবে জড়িত, এবং এটি হতে পারে শীতের আগাম বার্তা। প্রিয় দর্শক, শ্বাসতন্ত্রের প্রদাহ অর্থাৎ শ্বাসকষ্টজনিত হাঁপানি এমন একটি দীর্ঘমেয়াদী রোগ যেটিতে আক্রান্তের ঝুঁকিতে প্রত্যেকটি ব্যক্তি রয়েছে, শিশু, মাঝবয়সী কিংবা একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। তবে আমাদের একটুখানি পদক্ষেপ কিংবা একটু সঠিক সিদ্ধান্ত পুরো শীতের মৌসুমে আমাদের সুরক্ষিত রাখতে পারে এই দীর্ঘমেয়াদী প্রদাহ থেকে। তবে আমরা কি করে সুরক্ষিত থাকতে পারি, আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ নাজমুল আলম খান, যিনি কনসালটেন্ট রেসপিরেটরি মেডিসিন ও টিউবারকুলোসিস, কেপিজি স্পেশালাইজড হসপিটাল। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয়ে যে কোনো তথ্য কিংবা পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা আপনার এই বিষয়টি নিয়ে আলোচনা করবার। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। স্যার, শুরুতে জানবো যে শ্বাসকষ্টজনিত হাঁপানি বলতে আমরা কি বুঝি এবং কেন শীতকালে এটি বেড়ে যায়, এটির সাথে শীতকালের কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা? ধন্যবাদ। অ্যাজমা শব্দটি এসেছে গ্রিক শব্দ অ্যাজমা থেকে, আর এটার বাংলায় আমরা বলতে বুঝি যে হাঁপানি। পেশেন্ট যখন শ্বাসকষ্টের তীব্রতায় নাক দিয়ে সঠিকভাবে শ্বাস নিতে না পারে তখন হা করে শ্বাস নেয়, সেই শব্দ থেকে হাঁপানি এসেছে। হাঁপানিটা মূলত জেনেটিক একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে। মোর দেন 95% পেশেন্টের জেনেটিক লিঙ্কেজ অথবা বংশ পরম্পরায় তাদের এই রোগটা প্রতিবাহিত হয়। তাছাড়া অন্যান্য ফ্যাক্টরের ভিতরে যেমন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর রয়েছে এবং অন্যান্য অ্যালার্জেন এবং ইনফেকশন আরও কিছু রয়েছে। মূলত হাঁপানিটা দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের প্রদাহজনিত রোগ, যার কারণে শ্বাসনালীর ভিতরের অংশ সংকুচিত হয়ে যায় মাংসপেশি এবং কিছু শ্লেষ্মা বা মিউকাস জমে যায়, ফলে রোগী শ্বাসকষ্টের তীব্রতায় ভোগে। এবং এটা শুরু হয় সাধারণত কমন যে সিজনগুলো শীতকাল, তাছাড়া অন্যান্য সিজনে যেমন অতি গরম বা বসন্তকাল, স্প্রিংয়ে যখন ফুলের রেণু এগুলো পোলেন আসে তখন এগুলো শুরুতে এগুলো রোগীকে আক্রান্ত করে। আচ্ছা আচ্ছা, মানে আমরা একটু অন্যভাবে যদি চিন্তা করি স্যার, যে কোনো মৌসুমে তো হতে পারে, কিন্তু শীতকালে এলে আমরা দেখি প্রত্যন্ত এলাকাগুলোতে তো ইতিমধ্যে শীত পড়ে গিয়েছে, কিন্তু শীতকালে বিশেষ করে শিশু এবং বয়োজ্যেষ্ঠরা ভীষণভাবে সাফার করে শ্বাসকষ্টে। মানে এটির পেছনে কি সুনির্দিষ্ট কোনো কারণ রয়েছে? প্রথমেই তো আমরা বলেছি যে শ্বাসকষ্টের এই মূল উৎসটাই জেনেটিক, মোর দেন 95% জেনেটিক লিঙ্কেজ থাকে। তাছাড়া এনভায়রনমেন্টের মধ্যে শীতকাল অন্যান্য কালের ভিতরে, সিজনের ভিতরে শীতকাল অন্যতম। শীতকালে আমাদের বাতাসে আর্দ্রতা বেড়ে যায়, শুষ্কতাও আসে, ধুলাবালির প্রকোপটা আসে, বিভিন্ন ইনফেকশন বিশেষ করে ফ্লু ইনফেকশনগুলো আসে, ইনফ্লুয়েঞ্জা, এবং বাচ্চাদের বিশেষ করে অ্যাডিনোভাইরাস, রাইনোভাইরাস, ইভেন এই যে সাম্প্রতিককালে আমাদের যে করোনা ভাইরাস, এটা দিয়েও অ্যাজমার প্রকটতা বেড়ে যায়। এবং বয়স্কদের বিশেষ করে বাড়ে ধূমপানজনিত কারণগুলোতেও কারণে এগুলো বেড়ে যায়। আচ্ছা। এবং শিশুদের অ্যাজমাটা শুরু হয় অ্যাকচুয়ালি মাতৃগর্ভ অবস্থায়। মায়ের যদি মানসিকভাবে প্রেসারে থাকে অথবা মার যদি অ্যাজমার প্রকটতা থাকে, সেটা দিয়েও বাচ্চাদের অ্যাজমার প্রকটতা বেড়ে যায়। মানে তার মানে মাতৃগর্ভ থেকেও অ্যাজমা নিয়ে জন্মাতে পারে। তবে যদিও মাতৃগর্ভ থেকে আসে, কিন্তু এটা 3 বছরের আগে আসলে আমরা ডায়াগনোসিস করতে পারি না, তখন এটা ব্রঙ্কিওলাইটিস হিসাবে ডায়াগনোসিস হয়। পরবর্তীতে তার অন্যান্য উপসর্গ এবং আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে এই রোগটা নিরূপণ করতে পারি। তার মানে যেই সন্তানটি জন্মের পরপরই ব্রঙ্কিওলাইটিস হচ্ছে, পরবর্তীতে তার একটা হাঁপানি হবার একটা সংখ্যা। সবার যে হাঁপানি হবে তা না, তাদের একটা যদি দেখা যায় যে পরবর্তীতে এটা কন্টিনিউশন হয়ে যায় এবং দেখা যায় যে তার হাইপার সেন্সিটিভিটি বা অতি সংবেদনশীলতা থাকে, তখন তার এটা হওয়ার ঝুঁকিও থাকে।
নিঃসন্দেহে, এবং অবশ্যই সচেতন থাকা জরুরি এই জায়গাটিতে। স্যার, একটু জানবো যে মানে যে কোনো শিশু বা যে কোনো ব্যক্তি কি এটিতে আক্রান্তের ঝুঁকিতে? হাঁপানি হচ্ছে একজন ব্যক্তির, সবারই তো হচ্ছে না, নির্দিষ্ট কিছু মানুষের হচ্ছে, কিন্তু তারা কেন আক্রান্তের ঝুঁকিতে রয়েছে বা তাদেরই কেন আক্রান্ত হচ্ছে? হাঁপানি একটা ছোঁয়াচে রোগ নয়। প্রথমত একটা ফ্যামিলিতে যখনই জিনগতভাবে এটা ক্যারি করে, এটা অ্যাডাম 33 জিন, এটা 20p13 ক্রোমোজোমে এটা লোকেট থাকে। এই জিনটা যখন থাকবে এবং এই জিনটা থাকলেই যে তার হাঁপানি হবে তা নয়। আচ্ছা। কিছু ট্রিগারিং ফ্যাক্টর আছে, সেগুলোর ভিতরে আমাদের এনভায়রনমেন্ট আছে, কিছু অ্যালার্জেন্ট আছে, কিছু ইরিটেন্ট প্রোডাক্ট আছে, কিছু ইনফেকশন আছে এবং কিছু ড্রাগস আছে। এগুলোর হাইপার সেন্সিটিভিটির কারণেই সেই বাচ্চা বা বয়স্ক লোক হাঁপানি আক্রান্ত হয়। তখন তাকে আমরা ডায়াগনোসিস করি যে এটা অ্যাজমা বা শ্বাসকষ্টজনিত রোগ, হাঁপানি রোগ। আচ্ছা, তার মানে আমার পরিবারে যদি কেউ হাঁপানি রোগে আক্রান্ত হয়ে থাকে, আমারও আক্রান্তের একটি ঝুঁকি রয়েছে। ঝুঁকি থাকতে পারে যদি বাবা মার থেকে এই জিনটা আসে, এবং পরিবারের সবাই যে আক্রান্ত হবে তাও না। বাবা মার কারো যদি এই জিনটা থাকে, সেই সন্তানরা নাও আক্রান্ত হতে পারে যদি সেই ট্রিগারিং ফ্যাক্টরের সংস্পর্শে সে না আসে। আচ্ছা আচ্ছা। সো সেক্ষেত্রে আমরা ট্রিগারিং ফ্যাক্টরগুলো কোন কোন ফ্যাক্টরগুলোকে দায়ী করতে পারি? আমরা এটা মূলত এই এনভায়রনমেন্ট, যেমন শীতকালের শুরুতে, শীতকাল চলে যাওয়ার সময়, অতি গরমে, ডাস্টি আবহাওয়ায়, ধুলাবালিমুক্ত যুক্ত আবহাওয়ায়, পোলেন বা আমরা যেরকম শরৎকালে এরকম প্রচুর পরিমাণে ফুল ফোটে, সেই ফুলের রেণুগুলো থেকে হতে পারে। আমরা বাসার ভিতরে বা বাইরে যদি সেন্ট স্প্রে, আতর বা ডাস্টের সংস্পর্শে থাকি, ইভেন বাসার ভিতরে যে তেলাপোকা থাকে, ককরোচ, অথবা তেলাপোকার কোনো উচ্ছিষ্ট অংশ বা শরীরের কোনো অংশ, ইঁদুর বা ইঁদুরের কোনো অংশ, এরকম পোকামাকড়ের প্রতি তার সংবেদনশীলতা থাকে। কেউ কেউ পোষা কুকুর পালে অথবা বিড়াল পালে, সেইগুলো ফেদারের অংশ অথবা পাখির ফেদারের অংশ, এগুলোর যদি সংস্পর্শে আসে এবং এগুলো তার প্রতি যদি খুব সংবেদনশীল থাকে, হাইপার সেন্সিটিভ থাকে, তাহলে সেগুলো থেকে তার বেড়ে যেতে পারে। আচ্ছা। সাথে সাথে যদি কোনো কোনো পেশেন্ট দেখা যায় যে তারা খুব স্ট্রেসফুল লাইফ লিড করছে, অ্যাংজাইটিতে থাকছে, বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে তার পরীক্ষা আছে অথবা তার পড়াশোনার চাপ আছে, তখনও তার এই শ্বাসকষ্টগুলো বেড়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, মানে একটু স্ট্রেস, টেনশন এগুলো বেড়ে যাওয়ার কারণ হতে পারে। স্যার, একটু জানবো যে শ্বাসকষ্ট হচ্ছে কিনা, মানে বা অন্য কোনো রোগ কিনা, বা আমার হার্ট অ্যাটাক হলো কিনা। অনেকের কমপ্লেইন থাকে না, যেহেতু দুটোই শ্বাসকষ্ট, হার্ট অ্যাটাকের ক্ষেত্রেও শ্বাসকষ্ট হয়, অ্যাসিডিটির কারণে অনেক ক্ষেত্রে শ্বাসকষ্ট হয়, তাহলে অরিজিনাল শ্বাসকষ্ট মানে শ্বাসকষ্টজনিত হাঁপানি হয়েছে কিনা বিশেষ কি উপসর্গের মাধ্যমে বুঝবো? আমরা এটা তো প্রথমেই পেশেন্ট এবং পেশেন্টের পারিবারিক যদি আমরা হিস্ট্রিটা নেই, বয়সটা দেখি এবং তার আগে থাকতে কোনো এরকম হিস্ট্রি ছিল কিনা, এগুলো থেকে প্রথমত আমরা এই পেশেন্টগুলোকে ফুসফুসজনিত হাঁপানি কিনা অথবা অন্য কোনো কারণে পেশেন্ট হাঁপাচ্ছে কিনা এটা বের করা যায়। এবং পেশেন্টকে যখন আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করি, তখন এটা ভালোভাবে বোঝা যায়। তাছাড়া এটার জন্য রিলিভেন্ট কিছু ইনভেস্টিগেশন রয়েছে, যেমন অ্যাজমা পেশেন্ট নর্মাল যদি আমরা এক্সরে করি, এক্সরেতে দেখা যাবে তার এক্সরে নর্মাল, কিন্তু কারো যদি হার্টের দুর্বলতার কারণে, হার্ট ফেলিউরের কারণে যদি তার শ্বাসকষ্ট হয়, তখন আমরা এক্সরেতে অনেক ধরনের এই ফেলিউর রিলেটেড কিছু ফিচার পেয়ে যাই। অথবা পেশেন্টের যদি দেখা যায় যে তার মানসিক চাপজনিত কারণে হয়, সেগুলোতেও আমরা খুব ভালোভাবেই তার ফিজিক্যাল এক্সামিনেশন করে বুঝতে পারি। এবং পেশেন্টের আমরা কমন একটা যেটা জিনিস আমরা করে থাকি যে রেসপিরেটরি রেটটা কীরকম, তার পালস অক্সিমিটারে তার অক্সিজেন স্যাচুরেশনটা কীরকম শো করছে, তার ব্লাড প্রেশারটা কীরকম, এগুলো থেকেও আমরা তার হাঁপানিটা ফুসফুসজনিত না হার্টে জনিত বা অন্য কোনো কারণ, সেটাও আমরা আলাদা করতে পারবো। এবং পেশেন্টের যে দৈনিক অভ্যাস কী আছে, তার খাবার অভ্যাসটা কীরকম, অ্যাসিডিটি কীরকম, সেটা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স বলে, এটাতেও দেখা যায় পেশেন্ট কাশতে থাকে, অনেকে এটা মনে করে যে হাঁপানি, তো সেটা আবার হাঁপানি নয়। পেশেন্টের যদি জ্বর থাকে, জ্বরের কারণে তার নিউমোনিয়া হয়, নিউমোনিয়ার কারণেই তার হাঁপানি হতে পারে। এগুলো একটু ভালোভাবে
হিস্ট্রি এবং এক্সামিনেশন করে এবং ওইটার রিলিভেন্ট আমরা যদি ইনভেস্টিগেশন করি তাহলে এটা খুব দ্রুত এবং সহজভাবে এটা আলাদা করা যায় এবং চিকিৎসার আওতায় আনা যায়। নিশ্চয়ই। এবং স্যার যখন ডায়াগনোসিস হয়ে যায় যে একজন ব্যক্তি শ্বাসকষ্টজনিত হাঁপানিতে ভুগছে, আসলে চিকিৎসা পদ্ধতির যে অপশনগুলো আছে, আমরা তো জানি যে হাঁপানি মানেই অ্যাজমা, ইনহেলার এবং দীর্ঘমেয়াদী একটি ইনহেলার ব্যবহারের প্রক্রিয়া। কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ তো ইনহেলার ব্যবহারের প্রতি মানে একটা মিথ রয়েছে যে একবার ব্যবহার করলে সারা জীবন কন্টিনিউ করতে হবে। এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? প্রথমত অ্যাজমা চিকিৎসাটা শিশুদের এবং বড়দের মোটামুটিভাবে কাছাকাছি, তবে শিশুরা এবং বড়দের ক্ষেত্রে যেটা সম্ভব সেটা প্রথমত আমাদের প্রতিরোধ ব্যবস্থাটা। শিশুদের ক্ষেত্রে শিশুরা নিজেরা তো প্রতিরোধ ব্যবস্থা করতে পারে না, তার যে গার্জেন আছে বাবা মা বা তার বড় ভাই বোন তারা তার ক্ষেত্রে সচেতন থেকে তার প্রতিরোধ ব্যবস্থাগুলো করতে হবে। যেমন বাসার ভিতরে যদি তার তেলাপোকা থাকে, ইঁদুর থাকে বা ডাস্টি আবহাওয়া থাকে, সেন্ট স্প্রে, আতর, কয়েল, এরাসোল বা এয়ার ফ্রেশনার ব্যবহার করে এগুলা থেকে বিরত থাকতে হবে। পুরাতন বা নতুন কাপড়গুলোর যে স্মেল আছে সেগুলো যাতে বাসার ভিতরে না থাকে সেগুলো থেকে তাকে বিরত রাখতে হবে। বের হলে মাস্ক ব্যবহার করতে হবে, হ্যান্ড হাইজিনটা ঠিক রাখতে হবে। বড়দের ক্ষেত্রে দেখা যাবে যে শীতের পোশাকগুলো পরার ক্ষেত্রে ধূমপান থেকে এবং সে যে পরিবেশে কাজ করছে তার যে অকুপেশন প্লেসটা রয়েছে সেখানে সে অকুপেশনাল যে মাস্ক ব্যবহার করা সেগুলো থেকে সে যাতে প্রতিনিয়ত নিয়মিতভাবে এগুলো করে থাকে এবং তার ক্ষেত্রে কিছু আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা এগুলো এবং কিছু ঔষধের মাধ্যমে আমরা প্রতিরোধ ব্যবস্থা করতে হবে। ইনহেলারগুলো বাচ্চাদের ক্ষেত্রে সরাসরি ওরা নিতে পারে না, 5 বছরের উপর থেকে আমরা ইনহেলারগুলো তাদেরকে স্পেশালের মাধ্যমে ইনহেলার দিয়ে থাকি। বড়দের ক্ষেত্রে অতি শ্বাসকষ্ট অবস্থায় যখন থাকে তখন তো ইনহেলারগুলো নেওয়া সম্ভব হয় না, তখন স্পেশাল অথবা নেবুলাইজার দিয়েও বাচ্চা এবং বড়দের দেওয়া হয়। ইনহেলার ব্যাপারে একটা যেটা বলেছেন সেটা খুবই কমন প্রশ্ন আমাদের কাছে আসে, যেটা হলো ইনহেলার কি সারা জীবন নিতে হবে কিনা। তো সেই ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে রোগীদেরকে এটাকে কনভিন্স করার জন্য, তার সুস্থতার জন্য এবং সবার সাথে সুন্দরভাবে তার দৈনন্দিন জীবনযাপন, তার ক্যারিয়ার লাইফটা স্মুথ করার জন্য আমরা বলি ইনহেলার নিয়ে আপনি ভালো থাকলে এটাই ভালো। ইনহেলার ছাড়া আপনি কষ্ট করলে সব দিকে আপনার জন্য ভোগান্তি হবে। ইনহেলার নিলে এগুলো সম্পূর্ণ সেফ, নিরাপদ, দীর্ঘমেয়াদী নেওয়া যাবে এবং রিসার্চে দেখা গিয়েছে এই ইনহেলারগুলো থেকে তেমন কোনো জটিলতা বড় ধরনের হয় না। শুধুমাত্র আমরা স্টেরয়েড জাতীয় ইনহেলারগুলো নেওয়ার ক্ষেত্রে আমরা সল্ট ওয়াটার গার্গলিং, লবণ গরম পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে গড়গড়া করতে বলি যাতে মুখের ভিতরে তার ফাঙ্গাসটা, ছত্রাকটা না জমে এবং তার কণ্ঠস্বর কর্কশ না হয়। এগুলোর জন্য ইনহেলার নিরাপদ সম্পূর্ণ। স্যার, অনেকের ক্ষেত্রে ইনহেলার ব্যবহারের পাশাপাশি নেবুলাইজার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়ে থাকে। আসলে ইনহেলার নাকি নেবুলাইজার কোনটা বেশি নিরাপদ? যখন অ্যাকুট এক্সাজারবেশন, অতি তীব্রতা থাকে তখন ইনহেলার নেওয়ার মতন ক্যাপাসিটিটা থাকে না বাচ্চাদের বা বড়দের যে কারো ক্ষেত্রে। তখন আমরা বলি এই ইনহেলারের যে ওষুধগুলো রয়েছে সেগুলো নেবুলাইজ ফর্মে সে প্যাসিভলি নেবে, অ্যাক্টিভলি তাকে এইটাকে যে কৌশল রয়েছে ইনহেলার নেওয়ার কৌশল, সেই কৌশলের ভিতর না যে সে বসে থাকবে, মাস্ক দিয়ে কারেন্টের মাধ্যমে এটা তার ওষুধগুলো নেবে। সালবিউটামল অথবা ফ্লুটিকাসন অথবা আমরা বুডিকর জাতীয় ওষুধ এগুলো দিয়ে নর্মাল স্যালাইনের সাথে ডিজলভ করে সেপারেটলি আমরা নিতে পারবো। স্যার, এক্ষেত্রে একটা বিষয় থাকে যে ইনহেলার ব্যবহার করছি কিন্তু কোনোভাবে রিলিফ হচ্ছে না, তো সেক্ষেত্রে চিকিৎসকরা পরামর্শ দেয় আপনার ইনহেলার ব্যবহারের নিয়মটি সঠিক নয়। তো সঠিক নিয়মে ব্যবহার করার পদ্ধতি কি হতে পারে? একটা অ্যাজমা রোগীর যখন সম্পূর্ণ চিকিৎসার আওতায় থাকা সত্ত্বেও সে যখন রোগটা থেকে পরিত্রাণ পাচ্ছে না অথবা তার বারবার শ্বাসকষ্ট হচ্ছে, তখন আমরা কতগুলো বিষয় চিন্তা করি যে অন্য কোনো ডিজিজে এফেক্ট করেছে কিনা, বিশেষ করে ইনফেকশনগুলো আছে কিনা বা অন্য কোনো হার্ট ফেলিওর সাথে আছে কিনা, তার অন্য কোনো অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরগুলো আছে কিনা সেগুলো আমরা আলাদা আইডেন্টিফাই করব। সাথে সাথে তার ইনহেলার টেকনিকটা তার ঠিক হচ্ছে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। অন্যান্য ওষুধ, ক্যাপসুল বা সিরাপ আমরা খেয়ে ফেলছি, নিজেদের মতন কাজ করছে, কিন্তু ইনহেলারটাকে আমাকে কাজ করাতে হচ্ছে। এটা একটা দৈনন্দিন
চর্চার বিষয়। একদম। ইনহেলারটা সুন্দরভাবে নিতে পারলে আমরা সুস্থ থাকব। এই টেকনিকটা একজন ডাক্তারের পরামর্শ অনুসারে উপস্থিত থেকে ইনহেলার হাতে রেখে হাতে কলমে শিখিয়ে দিলে পেশেন্ট খুব সুন্দরভাবে ইনহেলারটা নিতে পারে এবং তার রোগটা নিয়ন্ত্রিত হয়। অনেকেই মনে করে যে ইনহেলার নিচ্ছে সুস্থ থাকছে না, আসলে ইনহেলার নেওয়ার টেকনিকটা ঠিক মতো হচ্ছে না বলে বা কেউ তাকে শিখিয়ে দেয়নি, এর জন্যই তার সুস্থতা আসছে না। এর ফলে তার ভিতর কয়েকটা কনফিউশন বা দ্বন্দ্ব তৈরি হয় যে এই রোগটাই আমার না, অথবা এই ওষুধই আমার জন্য কাজ করছে না। এর জন্য ইনহেলার টেকনিকটা সুন্দরভাবে সে শিখে নিলে খুব কম সময়ের জন্যই তার ইনহেলার লাগবে এবং বারবার তার ইনহেলার লাগবে না। এবং স্যার অনেকের ক্ষেত্রে দেখা যায় ইনহেলারের সাথে বিভিন্ন টিউব ব্যবহার করে বা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ইনহেলারটা গ্রহণ করছে। অবশ্যই সেটা একজন বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শ দেবেন যে তার ক্ষেত্রে কোনভাবে এটি কার্যকর। একটি বিষয় জানতে চাই যে আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে যে সমস্ত ব্যক্তিরা প্রায়শই 1 মাস 2 মাস পর পর ব্রঙ্কিয়াল অ্যাজমায় আক্রান্ত হচ্ছে, তাদের অনেক ক্ষেত্রে শীতের মৌসুমে হাসপাতালে ভর্তি হতে হয়। কোন পর্যায়ে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়ে থাকেন? আমরা সাধারণত বড়দের ক্ষেত্রে হাসপাতালে ভর্তির ক্ষেত্রে যেগুলো বলে থাকি যে সব প্রক্রিয়া তার সুন্দরভাবে ওষুধপত্র ম্যানেজমেন্ট নিচ্ছে, তারপরেও তার বারবার হচ্ছে এবং তীব্র আকার ধারণ করছে। বিশেষ করে শীতের মৌসুমগুলোতে বেশি হয়, ইনফেকশনের মাত্রাটা বেড়ে যায়। পেশেন্টের যদি জ্বর চলে আসে, তার শ্বাসের গতি দেখা যায় যে 30টা ব্রেথস পার মিনিটের উপরে চলে যাচ্ছে, তার অক্সিজেন স্যাচুরেশন 92%-এর নিচে চলে আসতেছে, তার প্রেশারটা বেড়ে যাচ্ছে অথবা তার হার্ট রেটটা 120-এর উপরে চলে যাচ্ছে, পেশেন্টের কনসাস লেভেলটা কমে যাচ্ছে এবং সে একটা ব্রেথে সম্পূর্ণ সেন্টেন্সটা পরিপূর্ণভাবে বলতে পারছে না। আচ্ছা, আচ্ছা। তখন তার ক্ষেত্রে আমরা বুঝবো যে সে ঝুঁকির ভিতরে আছে। খুব দ্রুত তাকে হসপিটালে ভর্তি করে হসপিটালাইজড ফর্মে তাকে অবজারভেশন রেখে এবং ক্লোজ মনিটরিংয়ে রেখে তার চিকিৎসার আওতায় আনতে হবে। তার ফলে সে খুব দ্রুতভাবেই সে এখান থেকে পরিত্রাণ পাবে ইনশাল্লাহ। নিশ্চয়ই। এবং আমরা কখনোই চাই না কোনো ব্যক্তি হাসপাতালে গিয়ে সেখানে এত ধরনের ভোগান্তির শিকার হোক। তাই অবশ্যই শুরুতেই আসলে প্রতিরোধ করাটা অনেক বেশি জরুরি। আমরা প্রতিরোধ ব্যবস্থায় আসতে চাই, কিন্তু অ্যাজমার সাথে কোরিলেট আরেকটা ডিজিজ আছে, ছোট বাচ্চারা এবং বয়োজ্যেষ্ঠরা সাফার করে, স্যার, নিউমোনিয়া। একটু জানতে চাই যে নিউমোনিয়াটা আসলে কি ধরনের জটিলতা এবং কি কারণে শিশুরা এত বেশি এটিতে আক্রান্ত হয়ে থাকে? প্রথমত নিউমোনিয়া শিশু এবং অতি বয়স্ক যারা তারাই বেশি আক্রান্ত হয়, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, প্রতিরোধ ব্যবস্থাটা কম থাকে। এই জন্য তারা এইসব সিজনে দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, অ্যাডিনোভাইরাস, রাইনোভাইরাস দিয়ে হয় এবং কমনলি বড় এবং ছোটদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে এরা আক্রান্ত হয়। অ্যাজমা রোগী যখন এটা দিয়ে আক্রান্ত, এই ভাইরাসগুলো বা ব্যাকটেরিয়াগুলো দিয়ে আক্রান্ত হয়, তখন তার ঝুঁকিটা বেশি বেড়ে যায় এবং এদের ক্ষেত্রেই দেখা যায় যে শুরুতে যদি চিকিৎসার আওতায় না আসে তখন তাদের বারবার দেখা যাবে হসপিটালে ভর্তি হতে হয়, ইভেন তাদেরকে আইসিইউতে ভর্তি হয় এবং লাইফ সাপোর্টে পর্যন্ত যেতে হয় যদি সুনির্দিষ্ট সময়ের ভিতরে তার চিকিৎসা আওতায় না আসে। এখন এদের ক্ষেত্রে আমরা প্রতিরোধ ব্যবস্থায় প্রথমত যে কিছু ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আছে অ্যানুয়ালি বাচ্চাদের এবং বড়দের যদি দেওয়া হয় তাহলে তারা এই ঝুঁকি থেকে কমে যাবে। বারবার এই যে অ্যাজমা অ্যাটাক বলি, আক্রান্ত হওয়ার ঝুঁকিটা তার কমে যাবে। প্রতি বছর যদি তারা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনগুলো নিয়ে নেয় তখন তারা এই ঝুঁকি থেকে বারবার ঝুঁকি থেকে আক্রমণ থেকে এবং কমে যাবে এবং হসপিটালে ভর্তি হওয়া থেকে কমে যাবে। তার ওয়ার্ক প্লেসে সে সুন্দরভাবে যেতে পারবে, যে বাচ্চা স্কুলে পড়ে তার পরীক্ষা বা পড়াশোনা স্মুথভাবে করতে পারবে। স্যার, একটু জানবো যে নিউমোনিয়ার বিশেষ কোনো উপসর্গ রয়েছে কিনা বা কোন ধরনের উপসর্গের মাধ্যমে বাবা মারা সচেতন হবেন? নিউমোনিয়াতে প্রথমত পেশেন্টের ক্ষেত্রে যেগুলো হয়, জ্বর আসে, কাশি হবে, সেই কাশিটা পড়তেও পারে, প্রোডাক্টিভ কফ বলি আমরা, অথবা নাও হতে পারে শুরুতে, পরের দিকে অনেক সময় হয় এবং সেই ক্ষেত্রে পেশেন্টের শ্বাসকষ্টগুলো বেড়ে যায়, শ্বাসের গতি বেড়ে যায়, কারো কারো ক্ষেত্রে পেশেন্ট অজ্ঞান হয়ে যায় বা তার জ্ঞানের লেভেলটা কমে যায়। এই ক্ষেত্রে তার শ্বাসের গতি এত বেশি হয়ে যায় যে কথা বলতে পারছে না। এগুলোর ক্ষেত্রে খুব দ্রুত আমাদের চিকিৎসার ভিতরে আনতে হবে। আমরা যদিও ভাইরাসগুলোর ভিতরে কোনো অ্যান্টিব্যাকটেরিয়ার কোনো রোল নেই, তারপরেও আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে আমরা ব্যবহার করি সেকেন্ডারি ব্যাকটেরিয়া প্রিভেনশনের জন্য। তখন এগুলো হসপিটালে রেখে তীব্রতা অনুসারে হসপিটালে রাখতে হয়। সব তীব্রতারই
হসপিটাল যেতে হবে, কিন্তু শুরুতে তার ক্ষেত্রে হোম ট্রিটমেন্ট, বাসা চিকিৎসাটাও সম্ভব এই ক্ষেত্রে। স্যার, তখন সেই ক্ষেত্রে নেবুলাইজারগুলো ব্যবহার করে সে খুব ভালো সুস্থ থাকবে। সেক্ষেত্রে কোন বাচ্চাগুলো বাসায় থেকে সুস্থ হয়ে যেতে পারে, বা বাসায় থাকলে চিকিৎসা ব্যবস্থা কি, এবং কখন হাসপাতালে যাওয়া প্রয়োজন, কোন উপসর্গগুলো উপস্থিত থাকলে আমরা জানবো। তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুস্থ থাকুন প্রতিদিন, পাওয়ার্ড বাই কেপিজি স্পেশালাইজড হসপিটাল থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুস্থ থাকুন প্রতিদিন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই কেপিজি স্পেশালাইজড হসপিটাল। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুকরিফ, এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে যারা নিউমোনিয়া আক্রান্তের ঝুঁকিতে রয়েছে তাদের ক্ষেত্রে কখন হাসপাতালে যাবে এবং কখন বাসায় থাকবে। আপনি বলছিলেন বাসায় থেকে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট গ্রহণ করতে পারে, এবং আসলে প্রিভেনশনের ক্ষেত্রে বাসায় থেকে আপনার পরামর্শ কি, বিস্তারিত জানবো। প্রথমত শীতের শুরুতেই যেহেতু অ্যাজমাটা বেড়ে যায়, এর জন্য শীতের শুরুতেই তার পোশাক আশাকের ব্যাপারে খুবই সাবধানতা থাকতে হবে। একটু উষ্ণ পোশাক পরতে হবে, তবে খেয়াল রাখতে হবে কম্বল বা উল জাতীয় আঁশ জাতীয় জিনিসপত্র সে যাতে ব্যবহার না করে। এগুলোতে ডাস্ট প্রচুর পরিমাণে সেটেল ডাউন হয়, এগুলো থেকে তার অ্যাজমার প্রকোপ হয়। বাসায় কার্পেট বা সোফা যদি থাকে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে। সম্ভব হলে কার্পেটগুলো বাসার থেকে বের করে দিতে হবে। তেলাপোকা, ইঁদুর বা এগুলোর উচ্ছিষ্ট অংশ বা অন্যান্য যেগুলো থেকে তার অ্যালার্জি তৈরি হয় সেগুলো থেকে দূরে রাখতে হবে। অনেকে শীতকালে দেখে যে মশার উপদ্রব থাকে, মসকুইটো কয়েল ব্যবহার করে বা এরাসল ব্যবহার করে, এগুলো থেকে তাকে দূরে রাখতে হবে। তার বাসার পরিবেশটা ধুলাবালি মুক্ত রাখতে হবে। যেসব পশু পাখির ফেদার বা লোমের ক্ষেত্রে যেমন বিড়াল, কুকুর সংস্পর্শে থাকে, এগুলো থেকে বিরত থাকতে হবে। বের হলে অবশ্যই তাকে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যবহার না করলে এই ধুলাবালি প্রকোপে তার ইনফেকশন এবং এগুলো অ্যালার্জেন হিসেবে কাজ করে, তার অ্যাজমার প্রকোপটা বাড়িয়ে দেয়। খাবার দাবার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেসব খাবারে তার চুলকানি অ্যালার্জি হয় সেসব খাবারের মেজরিটি ক্ষেত্রে দেখা যায় অ্যাজমা রোগীর ক্ষেত্রে অ্যাজমা প্রকোপটা বাড়িয়ে দেয়। বিশেষ করে ফ্রিজের খাবার বা ঠান্ডা খাবারগুলো থেকে বিরত থাকতে হবে। উষ্ণ পানি ব্যবহার করতে হবে তার গোসলের জন্য, অজুর জন্য, হাত মুখের জন্য বা গোসল করার জন্যে বা অন্যান্য ব্যবহার কাজের জন্য। খাবারগুলো সবসময় উষ্ণ খাবারগুলো ব্যবহার করা ভালো। কেউ কেউ ক্ষেত্রে অন্যান্য রোগের ক্ষেত্রেও সে অন্য কারণে হোক, যে কোনো কারণে সে ব্যথার ওষুধ ব্যবহার করে, বিশেষ করে অ্যাসপিরিন অথবা ডাইক্লোফেনাক। এই জাতীয় ওষুধগুলো ব্যবহার ক্ষেত্রে খুবই সাবধানতা এবং ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ ব্যবহার না করাই উচিত হবে। এগুলোতেও তার অ্যাজমা প্রকোপ বাড়িয়ে দেয়। এর জন্য প্রতি বছর শীত আসার আগেই তাকে কিছু আমাদের বাৎসরিক ভ্যাকসিন নিয়ে নেওয়া, সেগুলো নিতে হবে। যেমন হলো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন অথবা নিউমোকক্কাল ভ্যাকসিন। এই ভ্যাকসিনগুলো সে নিয়ে নিলে, নিউমোকক্কাল ভ্যাকসিন প্রতি 5 বছর পর পর, এই ভ্যাকসিনগুলো নিয়ে নিলে, এবং তার কিছু ইনহেলার আছে যে ইনহেলার গিয়ে প্রিভেন্টার হিসেবে কাজ করে, সেই ইনহেলারগুলো সে নিয়মিত ব্যবহার করবে। তাহলে সে এই ঝুঁকি থেকে মুক্ত থাকবে এবং প্রকোপটা তার কম হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, সেক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া ভ্যাকসিনের কথা বলছিলেন, এটি আসলে কোন বয়স থেকে নেওয়া যেতে পারে এবং কতদিন পর্যন্ত সুরক্ষা দেবে? ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা সাধারণত আমরা 2 বছর পর থেকেই শুরু করি, প্রতি বছরই নিবে, এবং বড়রা তার প্রতি বছরই নেবে। 2 বছর পর থেকে প্রতি বছরই তার ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেবে। আর নিউমোনিয়া ভ্যাকসিন একটু বয়স্কদের জন্যই আমরা প্রিফার করি, বিশেষ করে যেসব রোগীগুলো ঝুঁকির ভিতরে আছে, স্মোকিং আছে, অকুপেশনে আছে, অথবা তাকে ডাস্টের ভিতরে কাজ করতে হয় তাদের ক্ষেত্রে, এবং অন্যান্য রোগ রয়েছে যেমন তার ডায়াবেটিস রয়েছে, হাইপারটেনশন রয়েছে, ক্রনিক কিডনি ডিজিজ রয়েছে, এসব পেশেন্টের ক্ষেত্রে আমরা বলি যে নিউমোকক্কাল ভ্যাকসিনগুলো নিয়ে নেওয়া। খুব চমৎকার। এটি অবশ্যই প্রত্যেকটি ব্যক্তির নেওয়াটা খুব জরুরি, এবং 2 বছর বয়সের পর থেকে যে কেউ নিতে পারে, এবং দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের প্রদাহগুলো থেকে প্রত্যেকটি ব্যক্তিকে সুরক্ষা দেবে। স্যার, একটু জানবো যে এই যে অ্যাজমার কথা বলছি, ব্রঙ্কিয়াল অ্যাজমা নিয়ে কথা বলছি, আমরা তো ইনহেলার নিয়ে কথা বললাম, কিন্তু বাংলাদেশে কি এমন কোনো চিকিৎসা ব্যবস্থা এসেছে যেটিকে আমরা ইনহেলারের চাইতে অত্যাধুনিক মনে করছি? আমরা ইনহেলারগুলোই রোগীর জন্য নিরাপদ, দীর্ঘমেয়াদী সুস্থতা দান করে। কোনো কোনো সময় অ্যাকুট যখন অ্যাটাক চলে আসে, অর্থাৎ তীব্র শ্বাসকষ্টের তীব্রতা চলে আসে, তখন তাকে ক্ষেত্রে নেবুলাইজারগুলো ব্যবহার করি।
আমাদের কিছু অত্যাধুনিক কিছু ওষুধপত্র এখন চলে আসছে, সেই ওষুধপত্র সামনেও যেটা অ্যালার্জির জন্য ব্যবহার করা হয়, যেমন ইমিউনোগ্লোবিন ই অথবা সাইটোকাইন, ইন্টারলিউকিন 5, 6, এগুলোর ভিতরে বায়োলজিক্যাল এজেন্ট বলি, কমনলি যেটা হলো গিয়ে ওমালিজুম্যাব হিসাবে ব্যবহার করা হয়, এগুলোও চলে আসছে। এগুলোতে তার অ্যালার্জি প্রকোপটা কমে আসে, অ্যাজমা অ্যাটাকটা কমে আসে, রোগী দীর্ঘমেয়াদী বেশ ভালো সুস্থ থাকে যদি ওষুধগুলো তার ক্ষেত্রে কার্যকরী হয়ে যায়। নিশ্চয়ই, এবং প্রত্যেকটি ব্যক্তি যদি নিয়মিত এই ওষুধগুলো গ্রহণ করে, চিকিৎসকের পরামর্শ মেনে চলে, তাহলে অনেকখানি সুরক্ষিত থাকবে। কিন্তু সুরক্ষিত থাকবার জন্য অবশ্যই নিয়মকানুন মেনে চলা জরুরি, জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন আনা জরুরি। স্যার, একটু জানতে চাইবো যে ব্রঙ্কিয়াল অ্যাজমা কিংবা শ্বাসকষ্টজনিত হাঁপানি প্রতিরোধে আপনার পরামর্শ কি থাকবে? শ্বাসকষ্টজনিত হাঁপানি, যা ব্রঙ্কিয়াল অ্যাজমা, এটা প্রতিরোধে প্রথমত আমাদের এই রোগটা সম্বন্ধে জানতে হবে। এই রোগটা কেন হচ্ছে, এই রোগটা কী কারণে বাড়িয়ে দিচ্ছে। যেমন আমরা সবাই জানি একটা জেনেটিক লিঙ্কেজ থাকে, কিন্তু জেনেটিক লিঙ্কেজ থাকলেই যে সবার হবে তা না। সে যদি এই ট্রিগারিং ফ্যাক্টরগুলো থেকে নিজেকে মুক্ত রাখে, যেমন ধুলাবালি থেকে বাইর হলে সে মাস্ক পরা, সে নিয়মিত হাত মুখ ধোয়া, সে এই শীতের প্রকোপে শীতের পোশাকগুলো সুন্দরভাবে পরা এবং বাসার ভিতরে ইনডোর ডাস্ট এবং আউটডোরের ডাস্ট থেকে নিজেকে প্রতিরোধ করে রাখে। কিছু ভ্যাকসিন, যেগুলো আমরা আগেও বললাম যে প্রতি বছর সুন্দরভাবে ভ্যাকসিনগুলো, ইনফ্লুয়েঞ্জা, ফ্লু শট ভ্যাকসিনগুলো নিয়ে নেওয়া। তার যদি অকুপেশনাল প্লেসে সে অকুপেশনাল সেফটি মেজারগুলো নেয়, যেমন অকুপেশনাল মাস্কগুলো যেগুলি বের হয়, কেমিক্যাল কন্ট্যাক্ট থাকলে সেগুলো থেকে সে যদি প্রতিরোধভাবে থাকে। কেউ যদি দেখা যায় স্কুলে থাকে, তার পানির খাবারটা যদি তার একটু উষ্ণ গরম পানিগুলো খায়, তাহলে সে এগুলো থেকে বিরত থাকবে। এবং সাথে সাথে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বিশেষ করে অনেক বাচ্চারা তার বাবা মা নিয়ে আসেন যে পরীক্ষার আগে আগে তীব্র শ্বাসকষ্টের তার উদ্রেক হয়। এই তীব্র শ্বাসকষ্টের অন্যতম একটা কারণ থাকে মানসিক চাপ, পরীক্ষার ভীতি, পড়াশোনার প্রতি তার ভীতি, অথবা সে প্রতিযোগিতামূলক একটা পড়াশোনায় যে কারোর সাথে প্রতিযোগিতা থেকে তার ভিতরে একটা উত্তেজনা তৈরি হয়। এই অ্যাংজাইটি থেকে শ্বাস নালি তার হলো কি একটু চুপসে আসে, শ্বাসকষ্ট হতে থাকে। এটা আলাদাভাবে হতে পারে, অথবা অ্যাজমা রোগীর ক্ষেত্রে এটা বাড়িয়ে দেয়। এই জন্য বাবা মার ক্ষেত্রেও বাচ্চাদের পড়াশোনার প্রতি এইভাবে কোনোভাবে চাপ যাতে না দেওয়া হয়, তাকে যাতে সুন্দরভাবে পড়াশোনা যা করছে এটাকেই তারকে মানে উৎসাহ করা। কারোর সাথে প্রতিযোগিতার ভিতরে গেলে সে এটাকে দ্বন্দ্বে চলে যাবে, তার অ্যাংজাইটি থেকে তীব্র শ্বাসকষ্ট হয় এবং অনেকে হসপিটালাইজড হয়, অথচ তার খুব হসপিটালাইজেশন হওয়ার কোনো ঘটনাই ছিল না। তো প্রতিরোধগুলো মানসিকটাও একটা খুবই বড় প্রতিরোধ ব্যবস্থা। নিশ্চয়ই। একদম শেষ প্রান্তে আমাদের 1 মিনিট হাতে সময় আছে, আমরা জানবো একটু খাদ্যাভ্যাস নিয়ে। শীতকালে কোন খাবারগুলো খাওয়া প্রত্যেকটা মানুষের জন্য জরুরি, যাতে তাকে সুস্থ রাখতে পারে? প্রথমত সবুজ শাকসবজি, এগুলো তো নিয়মিত ব্যবহার করবেই সাধারণ মানুষ হিসেবে, কিন্তু যারা অ্যাজমা রোগী তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই ভেজিটেবলস, লিফি ভেজিটেবলস, কিছু কিছু ক্ষেত্রে তার অ্যালার্জি থাকে। সেই ক্ষেত্রে তার জন্য ওগুলো একটু অ্যাভয়েড করতেই হবে। আর অন্যান্য যে খাবারগুলো আছে, অবশ্যই খাবারগুলো নর্মাল টেম্পারেচার রেখে, ফ্রিজিং কোনো খাবার খাবে না। নর্মাল টেম্পারেচার রেখে প্রয়োজন হলে একটু উষ্ণ করে তারপরে খাবারগুলো গ্রহণ করবে, না হলে এগুলো থেকেও তার অ্যাজমা অ্যাটাকগুলো হতে পারে। আশা করি মানুষজন আমাদের সবাই এই ব্যাপারে সচেতন থাকলে, শীতের শুরুতেই প্রতিরোধ ব্যবস্থা নিলে, প্রয়োজন হলে ডাক্তারের আউটডোরের চেম্বারে দেখিয়ে সুস্থ থাকতে পারবে সারা জীবনের জন্য ইনশাল্লাহ। নিশ্চয়ই স্যার, আমরা একদম শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল 24-কে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন পুরো শীতের এই মৌসুমটিতে নিজেকে সুরক্ষিত রাখবার জন্য কিংবা নিজেদের শ্বাসতন্ত্রের যে প্রদাহজনিত জটিলতাগুলো আছে সেগুলো থেকে বিরত থাকবার জন্য একটুখানি সচেতন হয়ে আমাদের জীবনযাপন পদ্ধতি কিংবা আমাদের খাদ্যাভ্যাসে খানিকটা পরিবর্তন নিয়ে আসলে এ ধরনের জটিলতাগুলো থেকে আমরা সহজেই সুরক্ষিত থাকতে পারবো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24-এর সাথেই থাকুন।